নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি ব্লগ স্টেশনে। এখানে বিভিন্ন ধরনের ব্লগ ভিডিওর পাশাপাশি আপনারা উপভোগ করবেন ভিন্ন স্বাদের কিছু অডিও স্টোরি, যা আমার নিজেরই লেখা, নিজেই পাঠ করা। তাই নতুনত্বের স্বাদ পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার ভিডিওর নোটিফিকেশানের জন্য অপেক্ষা করবেন। তাই কোনোরূপ দেরি না করে শুরু করছি আজকের ভৌতিক নিবেদন, ওটা কে ছিল। গল্পটির শেষ অবধি শোনার জন্য প্রত্যেককে অনুরোধ জানাই। কেমন হয়েছে তা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। শুরু করছি আজকের ভৌতিক গল্প, ওটা কে ছিল। অনিবার্য কারণবশত ব্যক্তি এবং স্থানের নামের পরিবর্তন করা হয়েছে। ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 7 বছর আগে। তখন আমি ব্যারাকপুরেতে একটি বেসরকারি সংস্থাতে কর্মরত। সে বছর প্রচণ্ড গরম পড়ার জন্য আমাদের অফিসে গ্রীষ্মকালীন ছুটি কয়েকদিন বেশিই দিয়েছিল। তো কোথাও একটা বেড়াতে যাবার প্ল্যান করছি তখন অনেক বলল, শুধু শুধু এক্সট্রা পয়সা খরচ কেন করবি ভাই, চল না আমার সাথে আমাদের গ্রামেতে বেড়াতে যাবি। তো ঠিক হয়ে গেল, সময়ও এসে গেল যাবার দিনের। আমরা বেরিয়েও পড়লাম। ঘটনাটি যেদিনকে ঘটেছিল তার আগের দিনকে সন্ধ্যাবেলাতে আমরা অনিকের বাড়িতে গিয়ে পৌঁছে গেলাম। রাত্রে জমিয়ে খাওয়া দাওয়া করে সুন্দর একটা ঘুম দিলাম। সকালবেলায় প্রকৃতির স্পর্শে, গ্রামের নির্মল পরিবেশে নিজেকে নতুনভাবে আবিষ্কার করলাম। মনটা খুশিতে ভরে গেল। তার বাড়িও আমার ন্যায় বাঁকুড়া জেলাতেই। তবে হ্যাঁ, আমারটা যেমন একটু হালকা শহুরে ধাঁচের গ্রাম, তারটা ততটাও শহুরে হয়ে ওঠেনি। গ্রামের পরিবেশের 90% বজায় ছিল সেখানেতে। খুব ভালো লাগলো। সকালবেলাতেই পাখির ডাক মনটাকে পুরো একটা অন্য রকমের অনুভূতি এনে দিল। তো সেদিন সারাটা দিন ভালোভাবে কেটে গেল। বিকালের পরেতে দেখলাম আকাশে হালকা হালকা কালো মেঘের দেখা। হ্যাঁ, কালবৈশাখী তো এই সময় লেগেই থাকে, তাই অতটাও গুরুত্ব দিলাম না। সন্ধ্যাবেলা পর্যন্ত সুন্দরভাবে বেরিয়ে ফাঁকেতে ঘুরে ওখানকার লোকাল যে মাঠ আছে সেখানেতে টুকটাক খেলাধুলা করে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে আসার ঘন্টাখানেকের মধ্যেই আকাশ ঘন কালো করে বজ্রবিদ্যুৎ সহকারে ঝড় উঠল, বৃষ্টিও নামলো মুষলধারাতে। সে বৃষ্টি যেন থামার নামগন্ধ নেই। ক্রমাগত কয়েক ঘন্টা হবার পরে একটু বৃষ্টিটার বেগটা কমতেই অনেক বলল, ভাই চল না কয়েকজন মিলে আমরা যাই মাঠ দিয়ে, বেশ উপভোগ হবে। কিন্তু উপভোগ হবে? এই গ্রামের পরিবেশ, একে তোদের এখানেতে মানে আমাদের মতন চারিদিকে লাইটের ব্যবস্থাও নেই, আর তুই বলছিস কিনা হ্যাঁ ভাই আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, তুই যাবি তো যা ভাই, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। কিন্তু অনেক জোরাজুরি করাতে গেলাম তার সাথে। আমি বললাম, হ্যাঁ রে, তোর আসল প্ল্যানটা কি বলতো? তুই কি আমাকে গ্রামেতে এনেছিস ভূত দেখানোর জন্যে? সে হেসে উঠলো, আরে না রে ভাই, ওইসব কিছু নয়, আসলে মাছ ধরার প্ল্যান রয়েছে। আর এই সন্ধ্যের সময়তে দেখ চারিদিকে কত পুকুর ভেসে গিয়েছে, ভালো ভালো মাছ আসবে। কপাল ভালো থাকলে না শিঙ্গি মাগুরও জুটে যেতে পারে। মাছের প্রতি একটু দুর্বলতা আমার ছোট থেকেই। হ্যাঁ থাক, চল তবে। সুন্দরভাবে আমরা চলে গেলাম। আস্তে 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 বাড়ি থেকে অনেকটা দূরে এসে আমরা উপস্থিত হলাম। এরপরে বালতিতে করে মাছগুলোকে ভরছি, হাতে করে মাছগুলিকে ধরছি। এই করতে করতে কখন জানি না একটা ঘোরের মতন এসে গিয়েছে। মাছ ধরতে ধরতে বেশ খানিকটা সময় কেটে যাওয়ার পরে একখানা বেশ ভালো জাতের চিংড়ি মাছই তো মনে হলো। আমি ধরলাম, ধরে নিয়ে আরে অনেক বলে যে পেছনেতে আমি ঘুরে তাকিয়েছি, দেখতে পেলাম আমার চারপাশেতে কেউ নেই। এক নিকষ কালো অন্ধকার, তার উপরে এই নির্জন পরিবেশেতে, অচেনা গ্রামেতে কেমন যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল আমার শিবনাড়া দিয়ে। না, তথাকথিত ভীতু আমি নই, তবে এরকমের ঝড় বাদলের রাতে মাঠের মাঝখানেতে একা থাকার অভিজ্ঞতা জীবনে প্রথমবার। আমি একটু একটু করে পিছোতে কোথায় তারা রয়েছে ওই অন্ধকারেতে বোঝার চেষ্টা করতে লাগলাম। তাদের কারোর গলাও শুনতে পাচ্ছি না। 7-5 ভাবছি, হঠাৎ করে পেছন থেকে কার একজন একটা কর্কশ কণ্ঠে একটা গলার ভয়েস আমার কানেতে এলো, ভয় নেই, তুমি একা নও, আমিও আছি। আমার গোটা গাঁটা
গোটা ব্যাটা পুনরায় কাঁটা দিয়ে উঠলো আমার। একটু আগেও তো দেখলাম চারপাশে আমার কেউ নেই, কথাটা তাহলে বললো কে? পিছন ফিরে যে তাকাবো সে সাহস আমার নেই। কিন্তু একটু ধাতস্থ হয়েই আমি ঝটাং করে পেছনে ফিরে তাকালাম। দেখতে পেলাম রোগা মতন ঠ্যাঙা পাড়া একটা লোক, পরনে তার হাঁটু পর্যন্ত তোলা লুঙ্গি, আমার দিকে চেয়ে একটা বিশ্বাস করতে পারি তাকে এই রকমের একটা ব্যবহারের সঙ্গে চেয়ে রয়েছে। আমার হাতের টর্চটা আর একটু হলে পুড়ে যেত। একটা হালকা টর্চ ছিল আমার সঙ্গে, শুধু ওই মাছ ফাঁচ দেখার জন্য, এই আর কি। তেমন যে খুব জোরালো টর্চ তাও নয়। হ্যাঁ, আপনি কোথায় ছিলেন? এই মাঠের ঘাই বানতে এসেছিলাম, জল হচ্ছে না। বললাম হ্যাঁ, তা আপনার হাতে বালতি? হ্যাঁ, যাবার পথে যদি দুটো মাছ ফাঁচ পাই নিয়ে যাব, খাবো আর কি একটু। বললাম ভালো কথা। তো আপনার নাম কি? মানে দেখুন, আমি তো এই গ্রামেতে নতুন, আমি তো সবাইকে চিনি না। আমি বলে উঠলাম আমার নাম। ঠিক সেই সময়তে যখন সে নামটা বলতে যাবে, কড়কড় করে বাজ পড়ে উঠল। কিন্তু তার নামটা আমি শুনলাম। ঠিক আছে, চলুন তাহলে একসাথেই ফেরা যাক। ঠিক আছে, চলো যাওয়া যাক। দিয়ে আমি যেই পথ দিয়ে এসেছিলাম, আমি সেই পথ দিয়েই ফেরার রাস্তা দেখতে লাগলাম। লোকটি বলল, বাবু ওই রাস্তা দিয়ে ভুলেও যাবে না। বললাম কেন? বারণ করছি তাই, তুমি তো এখানে নতুন, বড় বাচাল তুমি। বললাম ঠিক আছে, তাহলে কোন ধার দিয়ে যাবো? আমার সাথে সাথে এসো। দেখতে পেলাম সে কিভাবে যেন জমির ওপর দিয়েই টপকে এসে আমার সামনে এসে উপস্থিত হলো এবং একটু একটু করে সে এগোতে লাগলো। যেতে যেতে তার সাথে কত রকমের গল্প হলো, গ্রামের নানান রকমের ঘটনা, তার এই রাস্তায় আসার অভিজ্ঞতা ইত্যাদি নিয়ে অনেক কথা হলো। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনার কখনো ভয় করেনি? ভয় সে এক সময় করতো। লোকটি বলে উঠল, মানে? আমি ভয়কে জয় করে ফেলেছি। তুমি এসো তো বাপু, অত কথা বলতে পারবো নি। আমি আর কোন রকম কোনো কথা না বাড়িয়ে চুপচাপ তার পেছন পেছনে যেতে লাগলাম। খানিক দূর যাবার পরেতে লোকটা বলে উঠল, তোমাকে দেখে ভদ্রঘরের ছেলে মনে হচ্ছে, রাত বিরেতে একা একা এই পাশ দিয়ে আসবে না, মাঠ ঘাট কত কি হতে পারে। বললাম ঠিক আছে। তারপরে লোকটা বলল, এই ডান দিকের আলটা বরাবর সোজা চলে যাও। তুমি কাদের বাড়িতে এসছো বললে? বললাম ওই যে মোড়লদের বাড়িতে। ও ঠিক আছে, এটা দিয়ে সোজা গিয়ে কোনো দিক না দেখে একটা পুকুর পার পাবে, ছোট ডোবার মতন। সেই ডোবার পাশটা দিয়ে চলে যাবে। আমি ডোবার পাশ দিয়ে কোনটা দিয়ে যাবো? আরে তুমি ডোবার পাশ দিয়ে একটাই রাস্তা আছে, সেই রাস্তাটা দিয়ে চলে যাবে, মেন রাস্তায় উঠে যাবে। ওখান থেকে তুমি সহজে চলে যাবে, একটু ঘুরপথ হলেও রাস্তাটা ভালো। বললাম ঠিক আছে, তাই হবে। খুব মনে পড়তে লাগলো, মা আমাকে বলতো, বাবা রাত্রে একা কোথাও যাস না। মায়ের সেই করুণ মুখটা আমার চোখের সামনে ভেসে উঠতে লাগলো। কি করতেই যে এলাম, মাসের লোকটা না থাকলেই ভালো হতো, মনে মনে ভাবছি। আর দমে গাল দিচ্ছি অনেককে। শালা তুই আমাকে একা আসতে দেখেও একবারের জন্য ডাকলিনি? হ্যাঁ, তো যাই হোক, সেই লোকটির বলা রাস্তা ধরে আমি বাড়ি ফিরে এলাম। না বেশি ঘুরপথ হয়নি, ওই মিনিট পাঁচেকের মতন একটু বেশি লেগেছে আর কি। ঘরকে আসার পরেতেই দেখতে পেলাম অনেক গালে হাত দিয়ে চুপচাপ মেরে বসে রয়েছে। তার জামাটাও দেখলাম কেমন ছেঁড়া। কি হলো কেসটা? একটু বাদে বুঝতে পারলাম এই ঘটনার জন্য অনেকের ঘরের লোক প্রচন্ড হারে রেগে গিয়েছিল, তাই তারা অনেককে শাস্তি দিয়েছে। আমাকে দেখতে পেয়েও বকা দিতে যাচ্ছিল, কিন্তু অনেকের মা অনেকের বাবার হাতটা ধরে নিল। বাইরে থেকে এসেছে, ও অত জানে না, দোষ তো আমাদের ছেলেদেরই, বলে উঠলো অনেকের মা। সেই যাত্রায় আমি বকা খাওয়ার হাত থেকে বেঁচে গেলাম। খানিক বাদে অনিক আর আমি রাতের খাওয়া দাওয়া সেরে নিয়ে শুয়ে পড়তে যাব বলে লাইন করছি, অনিকের বাবা বলল আমাকে, তুমি একা একা রাস্তা চিনে এলে কি করে? বললাম একা নয়, আরে আপনাদের গ্রামেরই লোক, সে তপন নাকি নাম বললো, তার সাথেই তো আমি এলাম। দেখতে পেলাম অনিকের বাবার চোখটা কেমন যেন বিস্ফারিত হয়ে উঠল, কেমন যেন সন্দেহ দৃষ্টিতে আমার দিকে তাকালো অনিকের বাবা। ঠিক আছে, শুতে চলে যাও। কি হলো ব্যাপারটা আমি বুঝতে পারলাম না। মুখে যাও, যা হবে হবে, শুয়ে তো পর। রাতের খাবার সুন্দরই হয়েছে, ধরে আনা মাছ দিয়ে। আর হ্যাঁ, সত্যি ওটা একটা ভালো শিঙ্গি মাছই ছিল, হাতে ধরেছিলাম, কাঁটা বেঁধে নিয়ে আমার বাবার ভাগ্য। তো যাই হোক, শুতে এসে আমি অনেককে বললাম, হ্যাঁ রে, তোরা
মানে আমাকে ফেলে দিয়ে চলে এলি, তোদের কোনো একটা কাণ্ড জ্ঞান নাই, একটু তো খুঁজেও দেখবি। অনিক বলল, কি করে দেখবো, টস তো ছিল তোর হাতে, আর তুই চুপচাপ চুপচাপ করতে করতে কোন দিয়ে চলে গেলি, আমি তবু খুঁজে পাইনি। অনেকক্ষণ ধরে তোকে গরু খুঁজে খুঁজেছি, তারপরে আর তোকে খুঁজে না পেয়ে আমি ঘরকে এসে ঘরেতে বলেছি, বলার সাথে সাথে তোর খোঁজে লাগানো হয়েছে, আর আমিও দেখতেই পাচ্ছিস কি হাল। আমি বললাম, ও ঠিক আছে লে। আর তুই কি তখন বাবাকে বললি তুই তপন এই মানে এই লোকটার সঙ্গে তুই রাস্তা চিনে চিনে এলি? বললাম হ্যাঁ। কেন, এটা আবার অবাক হওয়ার কি আছে? ভাই তুই জানিস তপন আজ থেকে 20 বছর আগে মারা গেছে। বললাম ভাই আর কি করিস না, ঠিক আছে, মাথাটা গরম হয়ে রয়েছে একে তোর প্রতি আমার, আর বেশি বকাস না, মজা নিস না। না রে ভাই, আমি সত্যিকারের কথা বলছি, তুই পারলে আমার বাড়ি যাকে খুশি জিজ্ঞেস করে দেখবে যা। আমি চুপ হয়ে গেলাম। মানে ভীতু মানে ঠিকই, ভূতে টুকটাক বিশ্বাস আছে এটাও ঠিকই, এই রকমের কাহিনী তো আমার ছোটবেলাতে বাবা আমাকে বলতেন। আমার নিজের জীবনে এরকমটা ঘটে গেল। প্রথমে অবশ্য আমি মজার ছলে নিলেও সারাটা রাত আমি আতঙ্কে ঘুমোতে পারিনি। পরের দিনকে সকালবেলা কাঁচা ঘুমে উঠে আমি বাইরে বেরিয়ে এলাম। দেখতে পেলাম বাড়ির কুলপুরোহিত বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। ব্যাপারটা কি, আজ তো কোনো পুজোও নেই, কি জানি হয়তো কারোর জন্মদিন আছে বোধহয়। কুলপুরোহিত আমাকে দেখতে পেয়েই কোনো কিছু না ভেবে দৌড়ে আমার দিকে এসেই আমার হাতেতে কি একটা যেন তাগার মতন বেঁধে দিল। কি কেসটা হলো? এটা কি কোনো রিচুয়াল? বাড়িতে কোনো অতিথি এলে আপনারা কি এটা করেন? আমি অনেকের বাবাও সামনে দাঁড়িয়েছিল, তাই তাকে জিজ্ঞাসা করলাম। বললো, খোকা চুপচাপ যেটা হচ্ছে দেখে যাও, প্রশ্ন করো না। আর তুমি অনেককে নিয়ে আজকেই রওনা দিয়ে দাও, তোমাদেরকে এখানে থাকার কোনো দরকার নেই। আমি বরঞ্চ টিকিট করে দেবো, তোমরা বরং কয়েকদিন দীঘা থেকে ঘুরে আসবে যাও। কেন কাকু, আপনাদের গ্রাম তো খুব ভালো, চারিদিকে বন রয়েছে, সুন্দরভাবে ঘুরবো। অনেকের বাবা কোনো উত্তর দিল না। কুলপুরোহিতটা বলে উঠল, আচ্ছা বাবা, তুমি আমাকে বলো তো ঠিক কোন জায়গাটাতে তোমার সঙ্গে ওই ব্যক্তিটা দেখা হয়েছিল? ব্যক্তিটা মানে তপন বাবু। আপনি আচ্ছা, আপনারা কি এখনো এখানে থেকে জাতের বিচার করেন নাকি? একটা পরিচিত নাম, তাকেও মানে কোন ব্যক্তি? আহা বলো না। আরে ওই যে মাঠের ওই ঘাটটাতে যেখানে দেখছি বড় মাছ ঝাড়ালা পুকুরটা রয়েছে, চারপাশটায় বাঁশের বন, আরে আরো কি সব বটগাছ মটগাছ করে রয়েছে, অন্ধকারে অতভাবে মানে ভালোভাবে বুঝতে পারিনি। সব বনাশ করেছে, ওটা তো এ গায়ে শ্মশান গো বাবা। মানে আমি ঠিকই বলছি বাবা, কালকে তুমি খুব জোর প্রাণে বেঁচে এসেছো, ভগবানের জোর রাখা বাবা। এই তাগাটা একদম খুলো না, অন্তত পক্ষে 15 দিন এটা তুমি পরে থাকবে। আগামী অমাবস্যায় কোন একটা কালী মন্দিরেতে পুজো দিয়ে তারপরে তুমি এই তাগাটা খুলে দিতে পারো। চাপ বাবা, না না, আমি অত বড় বিজ্ঞান মনস্ক মানুষ নই, এটা ঠিক কথাই, তাগা আমি পড়ি, কিন্তু তাই বলে ঠিক কেমন যেন লাগলো। কুসংস্কার জিনিসটাও ঠিক আমার, এবারে কি জানি কোনটা সংস্কার কোনটা কুসংস্কার, তা তো আর আমি বুঝতে পারবো না। আর ঠিক আছে, পড়িয়ে দিয়েছে থাক। আসলে হিন্দি সিনেমা বাংলা সিনেমায় ভূতের অনেক সিরিয়ালে মানে দেখেছি তো, যে তাগাটা খুলে দিলে বিপদ আছে, কে যেচে বাঁশ নিতে যাবে, থাক একটা তাগাই তো থাকুক। এখন ও 15 দিন কেন, আমি এখন 15 বছরে যদি ওটা টিকে থাকে আমার পড়ে থাকতে কোনো আপত্তি নেই। তো যাই হোক, এরপর আমি অনেককে বললাম, চল অনেক ঘরেতে বসে থাকতে কেমন যেন একটা লাগছে, একটু চল বেরিয়ে আসি। অনেক বললো, ঠিক আছে চল, বাজার দিয়ে যাবো, তুই আজকে চলেও যাবি আমিও চলে যাবো, তাহলে চল। অনেকের বাবা ব্যাপারটা শুনতে পেরে বললো, এই বাজার দিয়ে যখন যাচ্ছিস তাহলে এই ব্যাগটা নিয়ে যা, সুবিধা মতন যদি কিছু পাস একটু নিয়ে আসবি, আমি আর তাহলে যাবো নি, আমার কুলপুরোহিতের সঙ্গে একটু কয়েকটা কথা রয়েছে। বললাম ঠিক আছে, দিয়ে আমাকে অনেকেতে সুন্দর বেরিয়ে গেলাম। ঘটনাটা তো এর পরেই ঘটলো। বাজারে গেলাম যখন, সুন্দর একটি মনোমুগ্ধকর পরিবেশের সাক্ষাৎ হলো। গ্রামের বাজার এতটা সাজানো গোছানো হয় আমি এই প্রথমবার দেখছি। কয়েকটি গাছের তলাতে তাদের জিনিসপত্রের পসরা নিয়ে বসেছে গ্রামের বা গ্রামের বাইরের চাষিরা। আরো অনেক কিছু দোকান টুকটাক রয়েছে, বেশ জমজমাটি একটা ব্যাপার, সেরকম একটা হাটের মতন। খুব ভালো লাগলো, কিন্তু সেই ভালো লাগা আমার জন্য বেশিক্ষণ স্থায়ী হলো না। আমি একজনকে দেখে চমকে উঠলাম, আর কেউ নয়, সেই রাতের দেখা লোকটাই। হ্যাঁ, মেঘের ঝলকানিতে আমি তার মুখটা দেখেছিলাম। তার
তার মুখটা দেখেই আমি চিনতে পারলাম। শিউরে উঠলাম আমি, কারণ এতক্ষণে আমার মনে ধারণা হয়ে গিয়েছিল আমি ভূতই দেখেছিলাম। তো সেই ব্যক্তিটাকে চোখের সামনে আবার পুনরায় দেখতে পেয়ে থতমত খেয়ে গেলাম আমি। অনিকের হাতটা শক্ত করে চেপে ধরলাম। অনেক কিছু একটা আন্দাজ করে আমাকে মানে আস্তে করে বলে উঠলো, কি হলো রে? বললাম, অনেক অনেক, আমি এখনো সেই লোকটাকে দেখতে পাচ্ছি। কোথায়? কোন লোকটা কি? আরে ওই জোরে, আরে ওইখানটাতে বসে বসে মাছ বিক্রি করছে। হ্যাঁ, ওই লোকটাকে দেখে তুই ঘাবড়ে যাচ্ছিস কেন? আমি বললাম, দেখ অনেক, তুই বললে বিশ্বাস করবি নাকি জানি না, এখান থেকে চল। অনেক বলছে, কেন কি হলো তোর? বলবি তো আমাকে, খোলাখুলি বল না। বললাম, ভাই এত প্রশ্ন করিস না। কিন্তু তার জেদাজেদিতে আমি শেষ পর্যন্ত বললাম, অনেক, ওই লোকটার সঙ্গে আমি কালকে রাত্রে কথা বলেছি। অনেক বলল, মানে তোর বিশ্বাস হচ্ছে না তো? বলছে, না বিশ্বাস হবে কি করে, তুই তো। অনেকেতে আর আমাতে একটুখানি সাহস করে লোকটার দিকে এগিয়ে গেলাম। ঘটনার সত্যতা তাকে জানতে হবে। লোকটার কাছটাতে গিয়ে পৌঁছাতেই লোকটা বলে উঠল, কি নতুন বাবু, ঠিক মতন বাড়ি পৌঁছাতে পেরেছিলে তো? কথাটা শুনেই আমার যেন মানে ধরনে দুফা খাও টাইপের একটা অবস্থা। আমি ঠিক লোককেই দেখেছি। কেমন যেন আমি একটা হয়ে গেলাম। তখন অনেক বলল, হ্যাঁ রে, কিন্তু তুই যে বললি তুই তপন বাবুকে দেখেছিস। তপন বাবু? তখন সেই লোকটা বলে উঠল, কি হয়েছে গো বাবুরা? আমার বাবার নাম নিয়ে হঠাৎ করে তোমরা পড়লে কেন? আমার বাবাকে আবার তোমরা কোথায় দেখলে? তোমাদের সব বাইরের থেকে আসা লোকগুলো দেখছি একটু বেশি দেখো। না মানে সব ঠিক ছিল। বললাম, তাহলে আপনার নামটা কি? আমার নাম তো বাপন। হ্যাঁ, বাপ। ও, আপনি, আপনার নাম বাপন? ও আচ্ছা 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 আচ্ছা, না ঠিক আছে ঠিক আছে। আসলে কোন আর কথা না বাড়িয়ে মানে আমি যেন সে দৌড়াচ্ছি, লিটারালি দৌড়াচ্ছি, দৌড়ে আমি বাড়ি ফিরে এলাম। আয়নার সামনে দাঁড়িয়ে, মানে একটা বাইরে একটা বড় আয়না লাগানো ছিল অনেক দূর দুয়ারেতে, আমি নিজের দিকে ভালো করে দেখতে লাগলাম। মাথায় ঝুঁকি বেরিয়েছে কিনা একটু ভালো করে দেখে নিলাম। না আসলে এইভাবে মুরগি হয় কেউ? তাও মানে না, খারাপ অভিজ্ঞতা হয়নি সত্যি। একেই বলে বোধহয় ভূত দেখা কলা বেচা। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্পটা? যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার, বাই।